আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ সারওয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে অনার্স প্রথম বর্ষের বাজারজাতকরণ নীতিমালা প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাজারজাতকরণ চ্যালেঞ্জ, যা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আর আজকে এই চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়টি আলোচনা করব, অর্থাৎ কী করে একটি বিপণনকারী প্রতিষ্ঠান এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে। তোমরা নিশ্চয়ই বোর্ডে লক্ষ্য করেছ যে বিপণন চ্যালেঞ্জ মোকাবেলার প্রথম পয়েন্টটি হচ্ছে সংযোগকারী প্রযুক্তি। আমি ভূমিকাতে একটু বলে নিই যে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো এই একবিংশ শতাব্দী বলতে এই যে 2000 সালের পর থেকে যে মিলেনিয়াম ইয়ার্স যেটাকে বলা হচ্ছে, সারা পৃথিবীতে যে উন্নয়ন, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সেটার সাথে যদি খাপ খাওয়াতে না পারে, আমি আমার পার্সপেক্টিভ অর্থাৎ দেশের পার্সপেক্টিভ থেকে বলতে চাচ্ছি, আমাদের দেশের কোম্পানিগুলো বা বিপণনকারী প্রতিষ্ঠানগুলো যদি সেই প্রযুক্তির সাথে সেই উন্নত ব্যবস্থাপনার সাথে যদি খাপ খাওয়াতে না পারে, সত্যি এই সমস্ত প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে বিপদের সম্মুখীন হতে পারে। কেননা একটি কথা নিশ্চিতভাবে বলা যায়, বর্তমানে সারা বিশ্ব একটি গ্লোবাল ভিলেজে রূপ নিয়েছে। প্রিয় শিক্ষার্থী, তো গতকালকের ক্লাসে যে 4টি পয়েন্ট বাজারজাতকরণ চ্যালেঞ্জ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, আমি একটু অবতারণা করছি। প্রথম পয়েন্টটি ছিল প্রযুক্তিগত উন্নয়ন, অর্থাৎ সারা বিশ্বেই প্রযুক্তির ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই একটি কথা না বললেই নয় যে প্রযুক্তির উন্নয়ন এতটাই আধুনিক হয়েছে যা এই মুহূর্তে এই করোনা-19 সমস্যার কারণে আমরা বিকল্পভাবে পাঠদান করতে পারছি শুধুমাত্র প্রযুক্তির কারণে, ইন্টারনেটের কারণে। সুতরাং বুঝতেই পারছ, প্রযুক্তির অগ্রগতি অস্বীকার করার কোনো উপায় নেই। উন্নত বিশ্ব বর্তমানে ভারী শিল্প প্রতিষ্ঠানগুলি সবগুলোই অটোমেশনে চলে গেছে, অর্থাৎ যান্ত্রিকীকরণ। অর্থাৎ মানুষের সেখানে যে শ্রমভিত্তিক, শ্রমনিবিড় যে জনগোষ্ঠীর যে সংশ্লিষ্টতা, তা দিন দিন কমে আসছে। টয়োটা কোম্পানির একটি বিজ্ঞাপন, একটি প্রচারেই দেখা যায়, বা উন্নত বিশ্বের যে কোনো গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন এর চিত্রে দেখা যায়, সেখানে বেশিরভাগ রোবোটিক হ্যান্ডসগুলো কাজ করছে। দ্যাট ইজ প্রযুক্তিগত অগ্রগতি। প্রিয় শিক্ষার্থীরা, তার পরের পয়েন্টটি ছিল দ্রুত বিশ্বায়ন। সত্যি অবাক করা কাণ্ড। দ্রুত বিশ্বায়ন হচ্ছে এই যে প্রযুক্তি, এই যে চলমান বিশ্ব এবং এই যে ইন্টারনেট, কোনো এক সময় বাংলাদেশের কোনো একটি শিল্প প্রতিষ্ঠান বা বিপণনকারী প্রতিষ্ঠান তার পণ্য বিদেশে বিপণন করতে তার অনেক কষ্ট করতে হতো। তাকে ব্র্যান্ডিংয়ের জন্য বিদেশে শোরুম খোলা হতো, সেই বিদেশের পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হতো, সেটা সত্যি অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু বর্তমানে ঘরে বসেই অতি সাধারণ একজন বিক্রেতাও, উৎপাদনকারী বা বিপণনকারী, এই ধরো ফেসবুকের মাধ্যমেই যে সমস্ত মেয়েরা বা নারীরা উদ্যোক্তারা ফ্যাশনেবল ড্রেস তৈরি করছে, তারা তো ফেসবুকের মাধ্যমেই কমিউনিকেট করছে সারা বিশ্বের সাথে। দ্যাট ইজ বিশ্বায়ন, এবং সেটা খুব দ্রুত। এবং তৃতীয় যে চ্যালেঞ্জটি আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো বেশ সাফার করছে, আমরা মনে করি যে তারা দায়িত্বশীল নয় অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে সামাজিক ও পরিবেশগত দায়িত্বশীলতা। আমরা প্রায় লক্ষ্য করি যে আমাদের প্রতিষ্ঠানগুলো মুনাফা করছে, কিন্তু সামাজিক যে দায়বদ্ধতা জায়গাটা, সেখানে তারা পিছিয়ে। কিন্তু উন্নত বিশ্বে সামাজিক দায়বদ্ধতার ব্যাপারটি অত্যন্ত সক্রিয়। আর পরিবেশগত
দায়িত্বশীলতাও আমাদের দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনেক কম। যেমন ধরা যাক যে বুড়িগঙ্গা নদীর আশেপাশে যে কারখানাগুলো যে বর্জ্য শোধন না করেই তা নদীতে প্রবাহিত করছে, তার যে তরল বর্জ্যগুলো, এবং তুরাগ নদীর ক্ষেত্রেও একই কথা। অর্থাৎ পরিবেশগত দায়িত্বশীলতাও আমাদের বিপণনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এবং 4 নম্বর পয়েন্টটি ছিল অব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠানের বাজারজাতকরণের ব্যবহার। এই ক্ষেত্রে আমরা কিছুটা এগিয়ে আছি, যে আমাদের অনেক বেসরকারি প্রতিষ্ঠান এই আধুনিকতার সাথে তারা বিপণন কার্যক্রম চালাচ্ছে। যেমন ধরা যাক শিক্ষা প্রতিষ্ঠান, নিশ্চয়ই মনেই পড়ে যে টেকনোলজির ব্যবহার অনেক দ্রুতই তারা খাপ খাওয়াতে পেরেছে। জাদুঘর, মিউজিয়ামের কথা বলতে চাচ্ছি, এবং ফ্যান্টাসি কিংডমের মতো আধুনিক পার্ক, সেখানে অনেক ডিজিটালাইজেশন হয়েছে। সুতরাং বাজারজাতকরণের ব্যবহারগুলো এই ক্ষেত্রে হয়েছে। এখন যদিও সেটি অতটা আধুনিক নয় যা উন্নত বিশ্বে আছে, সেই জন্যই আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করছি সেটা মূলত সমাধান করা যাবে, ব্যবস্থা করার হবে। এই যে চ্যালেঞ্জ, এর মোকাবেলাটা হবে 4 ভাবে। অর্থাৎ 1 নম্বর পয়েন্টে হচ্ছে সংযোগকারী প্রযুক্তি। অর্থাৎ আমি যে প্রযুক্তিটা আমার বিপণনকারী প্রতিষ্ঠানে না হলেই নয়, আমি তো কমিউনিকেশন ছাড়া বাণিজ্যিক কার্যক্রম, বিপণন কার্যক্রম অসম্ভব। সুতরাং সংযোগকারী প্রযুক্তিগুলো আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন ধরা যাক কম্পিউটার, তারপরে হচ্ছে টেলিফোন, ট্যালেক্স, মুঠোফোন ইত্যাদি। এই বিষয়গুলো আমরা অস্বীকার করার কোনো উপায় নেই, যেটা একসময় ছিল চিঠির মাধ্যমে যোগাযোগ। অর্থাৎ সংযুক্তি যে বা প্রযুক্তি, সংযোগকারী প্রযুক্তি, টেকনোলজিস ফর কানেক্টিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন ইমেলের মাধ্যমে সেকেন্ডে একটা তথ্য আমাদের দেশের পোশাক রপ্তানিকারী প্রতিষ্ঠান যে কোনো তার যে উৎপাদনের কী অবস্থা, just few seconds, just this kind of organization can inform to the importer, I mean foreign countries, foreign importerকে জানাতে পারে। It's very good management। এবং আমার ধারণা যে যারা আন্তর্জাতিক বাজারজাতকরণের সাথে জড়িত, যেমন ধরা যাক পোশাক তৈরি প্রতিষ্ঠান, কিছু সিরামিক্স প্রতিষ্ঠান আছে, তারা আন্তর্জাতিকভাবে ব্যাপক সাফল্য লাভ করেছে। যেমন মন্য সিরামিকের কথা বলা যায়, শাইনপুকুর সিরামিক, তারা বিদেশের সাথে দ্রুতই যোগাযোগ করছে ইমেলের মাধ্যমে। তাছাড়া তো অন্যান্য মাধ্যম রয়েছে, ইন্টারনেট তো রয়েছেই, গুগল তো রইলই, ফেসবুক তো রইলই। সুতরাং সংযোগকারী প্রযুক্তি এটা অন্যতম একটি মোকাবেলা, মানে অর্থাৎ সমাধান ব্যবস্থাপনা। আমাদের এই সংযোগকারী প্রযুক্তির যে ব্যাপারে, এই ব্যাপারে একটি ইংরেজি সংজ্ঞা ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রং দিয়েছেন। ওনার যে সংজ্ঞাটি আমি পড়ছি: ইন্টারনেট ইজ এ ভাস্ট পাবলিক ওয়েব অফ কম্পিউটার নেটওয়ার্ক which connects user of all types all around the world to each other and to an amazingly large information repository। কটলারের সংজ্ঞা, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে কোম্পানি ক্রেতা এবং বিভিন্ন পক্ষের সাথে দ্রুত ব্যক্তিগত যোগাযোগ, প্রাতিষ্ঠানিক যোগাযোগ করতে পারে। তার মানে ইন্টারনেট হচ্ছে আধুনিকতম যোগাযোগের একটি ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, আমি 2 নম্বর মোকাবেলাটা পয়েন্টে আলোচনা করব, ক্রেতাদের সাথে সংযোগ, কানেক্টিং উইথ কাস্টমার্স। there is no alternative। আধুনিক বাজারজাতকরণের অন্যতম একটি পয়েন্ট হচ্ছে যোগাযোগ।
আমরা এক কথায় বললে বিজ্ঞাপন বলতে পারি। আমরা অনেক সময়, ইভেন আমিও বিজ্ঞাপন দ্বারা বিরক্ত হই, কিন্তু আধুনিকতম বিপণনে বিজ্ঞাপন অনিবার্য। আমরা টেলিভিশন চ্যানেল, যে কোনো পৃথিবীর যে কোনো চ্যানেল যখন আমরা দেখি, তখন প্রচুর বিজ্ঞাপন থাকে। দেশীয় চ্যানেলে তো বটেই। তো বিজ্ঞাপন হচ্ছে একটি কমিউনিকেশন, অর্থাৎ একটি পণ্য সম্পর্কে তথ্য, বার্তা, যা ক্রেতাদেরকে জানিয়ে দেওয়া হয় ওই পণ্য সম্পর্কে, আগ্রহী করে তুলে ক্রয় উদ্বুদ্ধ করার জন্য, নয় কি শিক্ষার্থীরা? তো এই যে যোগাযোগ, এই যোগাযোগটি এখন একটু আধুনিক রূপ নিয়েছে, আধুনিক একটা ফরম্যাটে। এখন ধরা যাক একটি প্রতিষ্ঠান, সব ক্রেতাই তার হবে এমন নয়, ঠিক নয় কি? দামি পণ্যের ক্ষেত্রে যে ক্রেতারা থাকবে তারা হবে অত্যন্ত ধনী শ্রেণীর, ঠিক নয়? যেমন ধরা যাক একটি দামি গাড়ি। সুতরাং এই বিজ্ঞাপনটি বা এই তথ্যটি বা এই পণ্য সম্পর্কে যে তথ্যটি সবার উদ্দেশ্যেই দরকার নেই। আমরা ইচ্ছা করলে এটার আরেকটু ব্যাখ্যা দিতে পারি বিস্তারিত সাব পয়েন্টের মাধ্যমে। অর্থাৎ 2 এর ক হচ্ছে অধিকতর সতর্কভাবে নির্বাচিত ক্রেতাদের সাথে সংযোগ। অর্থাৎ আমরা বিপণনকারীরা টার্গেট মার্কেটের মাধ্যমেই সে তার স্পেসিফিক ক্রেতাদের সাথে যোগাযোগ করে তার লক্ষ্য অর্জন অর্থাৎ মুনাফাকে নিশ্চিত করতে পারে। ধরা যাক উন্নত ব্যাংকগুলো বা আধুনিক ব্যাংকগুলো তার যে ক্রেডিট কার্ড বিপণন করার জন্য সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা তো ব্যাংকের সাথে যোগাযোগ অনেক ক্ষেত্রে কম। ইদানিং হয়তো প্রান্তিক জনগোষ্ঠী সরকারি সাহায্যের জন্য হয়তো অ্যাকাউন্ট ওপেন করছে, কিন্তু তারা ক্রেডিট কার্ড হয়তো ব্যবহার নাও করতে পারে। সুতরাং এই যে পণ্যগুলি আছে, দামি পণ্যের ক্ষেত্রে, হাইলি ফিচার্স প্রোডাক্টের ক্ষেত্রে অধিকতর সতর্কতার সাথে ক্রেতাদের সাথে সংযোগ করবে, এটাই স্বাভাবিক। তাতে করে যে অন্যান্য ক্রেতারা অ্যানয়েড ফিল করবে, বিরক্ত বোধ করবে না। আর এটা নিয়ে আর একটা পয়েন্ট, 3টা পয়েন্ট আছে, ক, খ, গ। আমি ক আলোচনা করলাম। খ হচ্ছে ক্রেতার সাথে জীবনব্যাপী সংযোগ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আলটিমেট পয়েন্ট হচ্ছে এই পুরো মোকাবেলার যে ক্রেতাদের সাথে জীবনব্যাপী, অর্থাৎ যখন একজন ক্রেতা একটি প্রতিষ্ঠানের পণ্য কিনল, প্রতিষ্ঠানের উচিত সেই পণ্যটি যেন ক্রেতাকে সন্তুষ্ট প্রদান করে এবং ক্রেতার সাথে অবিরাম সংযোগ রাখে, সে যে কোনোভাবেই হোক, যেন সেই ক্রেতা সেই প্রতিষ্ঠানের পণ্যটি আবার ক্রয়ে উদ্বুদ্ধ হয়। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ প্রতিযোগিতামূলক বিশ্বে, অর্থাৎ এই প্রতিযোগিতায় একই পণ্য যখন অনেক প্রতিষ্ঠান উৎপাদন এবং বিপণন করে, তখন সত্যি একটি প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘদিন তার সুনাম এবং যে মুনাফার লক্ষ্যটা অনেক সময় বিচ্যুতি ঘটে, লক্ষ্যের বিচ্যুতি ঘটে। কিন্তু জীবনব্যাপী সংযোগের মাধ্যমে অনেক ক্ষেত্রে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তার সফলতা নিশ্চিত করতে পারে। যেমন ধরা যাক একটি ফ্রিজ কিনলো একটি পরিবার, মধ্যবিত্ত পরিবার, ঢাকা শহরে বসবাস করে। ফ্রিজটি কেনার পরে দেখা গেল যে 6 মাস পরে ফ্রিজটির সার্ভিস ভালো হচ্ছে না। ফোন করা মাত্রই যেন বিক্রয়কারী প্রতিষ্ঠান, বিপণনকারী প্রতিষ্ঠান যেন সেই সেবাটি আফটার সেল সার্ভিস দিয়ে থাকে। এবং শুধুমাত্র তাই নয়, তাকে আরও এনশিওর করা যে আমরা আপনাকে নির্দিষ্ট সময়ের গ্যারান্টি বা ওয়ারেন্টি দেওয়ার পরেও আমাদেরকে ফোন করলে আমরা আপনার এই পণ্যের ব্যাপারে কোনো সমস্যা হলে আমরা সমাধান করার চেষ্টা করব। এই যে মেসেজ, ইটস ইম্পর্টেন্ট। অর্থাৎ এটাই হচ্ছে সংযোগ। আর এই সংযোগের বিষয়টি প্রতিনিয়ত জানান দেয়া। দেখা যাচ্ছে যে আমার মোবাইল মুঠোফোনে
প্রচুর SMS আসে। আমরা যে ধরো আমাদের যে সিমটি ব্যবহার করি, অর্থাৎ যে নেটওয়ার্ক কোম্পানিগুলো, প্রতিষ্ঠানগুলো বারবারই আমাকে একই ধরনের মেসেজটা দিচ্ছে, বিকজ আমি যেন যোগাযোগের মধ্যে থাকি। অর্থাৎ আমি যে একটা তথ্য পেলাম, সেটা আমি সেই পণ্য ক্রয় করি বা না করি, ইট ডাজন্ট ম্যাটার, যে সে তা আমার সাথে বিপণনকারী প্রতিষ্ঠানের যোগাযোগটাই হচ্ছে আসল। এই কারণেই আমরা প্রচুর মুঠোফোনে প্রচুর মেসেজ পাই। এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এটা একটা আধুনিকতম জীবনব্যাপী সংযোগের একটি উদাহরণ। আর তৃতীয় সাব পয়েন্টটি হচ্ছে প্রত্যক্ষ সংযোগ, যেটা এক দশক আগেও বেশ জনপ্রিয় ছিল, এখনও আছে। আমরা মনে করি আমাদের মতো উন্নয়নগামী দেশের জন্য প্রত্যক্ষ যোগাযোগ বাজারজাতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে সরাসরি যোগাযোগ, একটি সম্ভাব্য ক্রেতাকে চূড়ান্ত ক্রেতার রূপ দেওয়ার জন্য আমরা ইচ্ছা করলেই প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি সংযুক্ত হতে পারি ক্রেতার সাথে। যেমন আমরা ডাটাবেস থেকে তথ্য নিয়ে আমরা সহজেই এক ফোন করতে পারি, বা তার বাসায় যেতে পারি, তার অফিসে যেতে পারি সরাসরি কথা বলার জন্য ওই পণ্য সম্পর্কে। আর ধরা যাক একটি গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান টেলিভিশনে বারবার বিজ্ঞাপন দেওয়ার চেয়ে সরাসরি ওই যে স্পেসিফিক ক্রেতা যারা ওই পণ্যের ক্রেতা হতে পারে তাদের সাথে যোগাযোগ করা, সেজন্যই প্রত্যক্ষ যোগাযোগটা বেশ গুরুত্ব বহন করে। আলোচনায় একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের, বাজারজাতকরণ চ্যালেঞ্জের যে মোকাবেলাটা করবে, দুটো পয়েন্ট আলোচনা করলাম। একটি হচ্ছে সংযোগকারী প্রযুক্তি, অর্থাৎ প্রযুক্তির যে পরিবর্তন সেটার সাথে আমাকে খাপ খাওয়ানো, সংযোগকারী প্রযুক্তি হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টে আলোচনা করেছিলাম ক্রেতাদের সাথে যোগাযোগ। 3টি উপায়: ক হচ্ছে অধিকতর সতর্কতার সাথে যোগাযোগ, খ হচ্ছে জীবনব্যাপী যোগাযোগ, আর গ হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ সরাসরি, যেটা একটু আগেই বললাম যে ক্রেতার একেবারে সামনাসামনি। যে 3 নম্বর যে চ্যালেঞ্জ মোকাবেলার পয়েন্টে হবে সেটা হচ্ছে বাজারজাতকরণ অংশীদারদের সাথে যোগাযোগ। অর্থাৎ একটি বিপণনকারী প্রতিষ্ঠান আসলে সে একা কোনো কিছু করতে পারে না, তার অনেক সাপোর্টিং এজেন্সি আছে, যেটা লজিস্টিক্স বলা যেতে পারে। অনেক ধরনের প্রতিষ্ঠানের সাথে তাকে যোগাযোগ রাখতে হয়। সেই যোগাযোগের ক্ষেত্রে সেটা হতে পারে দুটো ভাগে আমরা স্পেসিফাই করব। প্রথমটা হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ যোগাযোগ, অর্থাৎ কোম্পানির ভিতরে যে সমস্ত শক্তিগুলো কাজ করে বিভিন্ন ধরনের, তাদের সাথে যোগাযোগ। আর খ হচ্ছে বাইরের অংশীদারদের সাথে যোগাযোগ, অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে আমাকে বিপণন কার্যক্রমে ব্যাপক সহযোগিতা করছে, তারা হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে। আলোচনা করব এই 3 নম্বর পয়েন্টের। ক হচ্ছে, আমি একটি কথা বলে নিই যে 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাজারজাতকরণ অংশীদারদের সাথে যোগাযোগ, অর্থাৎ কানেক্টিং উইথ মার্কেটিং পার্টনার্স। বিভিন্ন পক্ষ থাকে একটি, যেমন সরবরাহকারী থাকতে পারে, কাঁচামাল সরবরাহকারী, আমার অনেক ধরনের ইকুইপমেন্ট সরবরাহকারী, পরিবহনের ক্ষেত্রে যারা হেল্প করে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকতে পারে। এটি একটা সংজ্ঞার মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সেই ফাদার অফ মার্কেটিং যাকে বলা হয় ফিলিপ কটলার, সাথে আছেন গ্যারি আর্মস্ট্রং, তাদের দুজনের একটি সংজ্ঞা দিয়েছেন এই ব্যাপারে। সেটা হচ্ছে পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ ওয়ার্কিং ক্লোজলি উইথ পার্টনার্স in other company departments and outside the company to jointly bring greater value to customer। অর্থাৎ কোম্পানির ভেতরের সাথে যোগাযোগ যে সমস্ত কর্মী বাহিনী শক্তিগুলো আছে, এবং কোম্পানির বাইরের সাথে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে পারফেক্ট যোগাযোগের মাধ্যমে যেন বৃহত্তর ক্রেতা সন্তুষ্টিকে, ক্রেতা ভ্যালু, সেটাকে সমুন্নত রাখার জন্য এই বাজারজাতকরণ অংশীদারদের সাথে যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ।
বহন করে। তো এটার প্রথম সাব পয়েন্টটা হচ্ছে ক, কোম্পানির অভ্যন্তরীণ যোগাযোগ। অর্থাৎ একটি বিপণনকারী প্রতিষ্ঠানের ভিতরে যে কর্মী, কমিউনিকেশন স্কিল বলে একটা কথা আছে এখন আধুনিক বিশ্বে, আধুনিক ম্যানেজমেন্টে, যে এই যোগাযোগটা এমন হওয়া উচিত যাতে করে প্রতিষ্ঠানের প্রতি প্রতিটা কর্মী যেন নিষ্ঠাবান হয়, যেন সেই বিপণনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবা যেন প্রতিটা ক্রেতাকেই সন্তুষ্ট বিধান করে। তার জন্য কোম্পানির অভ্যন্তরে যত কর্মী থাকুক না কেন, লজিস্টিক্স, তাদের সাথে অবশ্যই যোগাযোগ স্থাপন করতে হবে অত্যন্ত নিখুঁতভাবে। এই ক্ষেত্রে ডেভিড প্যাকার্ডে একটা সংজ্ঞা দিয়েছেন, মার্কেটিং ইজ ফার টু ইম্পর্টেন্ট টু বি লেফট অনলি দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট। অর্থাৎ বর্তমানে প্রত্যেক বিভাগ আলাদাভাবে নিজস্ব উদ্দেশ্য অর্জনের চেষ্টা না করে সকল বিভাগ, একটা টিম ওয়ার্ক, সকল বিভাগ একত্রে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টির জন্য চেষ্টা করছে। এটাই হচ্ছে মূলত অর্থটা। তার মানে কোনো একটি, যেমন ক্রয় বিভাগ, পরিবহন বিভাগ, বিজ্ঞাপন বিভাগ ইত্যাদি, এরা প্রত্যেকেই একটা অবদান রাখবে টোটাল যে ওই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য এবং সেবা যাতে ক্রেতার সন্তুষ্টি বিধান করতে পারে। এটা গেল অভ্যন্তরীণ, কোম্পানির অভ্যন্তরীণ যোগাযোগ। এবার খ, প্রতিষ্ঠানের বাইরের অংশীদারদের সাথে যোগাযোগ, ভেরি ইম্পর্টেন্ট। কানেক্টিং উইথ আউটসাইড পার্টনার্স, এটা হতে পারে ওই যে আমি বললাম প্রথমেই বলে সরবরাহকারী। আমি যে প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান, বিপণনকারী প্রতিষ্ঠানের পণ্য তৈরি করার ক্ষেত্রে তার পূর্বে অনেক কিছু প্রয়োজন হতে পারে, ঠিক না? কাঁচামাল, so many things, so many raw materials, so many items, advertise, transportation, packaging, so many things. সুতরাং এই যে সরবরাহকারীর যারা আছেন আমাদের এই বিপণনের ক্ষেত্রে, তাদের সাথে যোগাযোগ, এর ব্যাখ্যা দেওয়া যেতে পারে সাব পয়েন্ট। অর্থাৎ 3 নম্বর পয়েন্টের খ হচ্ছে দুটো পয়েন্ট, ক আর খ। খ এর সাব পয়েন্ট হচ্ছে 1, সরবরাহ চেইন ব্যবস্থাপনা, অর্থাৎ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। পরিবেশক, পাইকার, খুচরা ব্যবসায়ী, এদের সাথে যোগাযোগ। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানের এক সামান্য থার্ড পার্টিও যদি আমাকে, সেকেন্ড পার্টি দূরে যাক, থার্ড পার্টিও যদি আমার সাথে কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, তাহলে হয়তো আমার বা বিপণনকারী প্রতিষ্ঠান, ওই বিপণনকারী প্রতিষ্ঠানের অনেক সমস্যা হতে পারে। সুতরাং এই সাব পয়েন্ট, সরবরাহ চেইন ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিবেশক, পাইকার, খুচরা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখবে। আর 2 হচ্ছে কৌশলগত যোগ, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। আধুনিক বিশ্বে এখন বেশ জোটবদ্ধ, প্রতিটা প্রতিষ্ঠানই চাচ্ছে যেন তারা এককভাবে চেষ্টা না চালিয়ে যেন ওই একই পণ্যের অনেকগুলো প্রতিষ্ঠান চেষ্টা চালানো। ফলে হয় কি, স্বার্থটা একটি প্রতিষ্ঠানে না হয়ে ওই সকল প্রতিষ্ঠানে, যেমন ধরা যাক নারায়ণগঞ্জের যে নিট গার্মেন্টসগুলি আছে তাদের একটি সংঘ আছে, ঠিক না? আর ঢাকার সাভারে যে ইপিজেড আছে তাদের যে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের একটি সংঘ আছে, বিজিএমইএ বলা যায়, তাদের এই যে এগুলি একটি কৌশল, ঠিক নয় কি? এতে প্রত্যেকের স্বার্থ প্রত্যেকে দেবে। একটি প্রতিষ্ঠান যদি পিছিয়ে পড়ে, তাহলে ওই প্রতিষ্ঠান, যে সংঘ, ওই প্রতিষ্ঠানের সে যার সাথে জড়িত, সে যেন ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সহায়তা করতে পারে, ঠিক নয় কি? এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কৌশলগত জোট এখন বেশ জনপ্রিয়। একলা চলার পরিবর্তে এখন যৌথভাবে চলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আন্তর্জাতিক ক্ষেত্রেও লাইসেন্স প্রদান, যৌথ উদ্যোগ ইত্যাদিভাবেই সহযোগিতা। কোনো একটা নির্দিষ্ট একক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় আন্তর্জাতিকভাবে সফলতা নাও পেতে পারে। সুতরাং এই কৌশলগত জোটের মধ্যে থেকে সে অনেক সহযোগিতা পেতে পারে অন্যান্য প্রতিষ্ঠানের থেকে। অর্থাৎ সেই জন্য তাকে যোগাযোগের মধ্যে থাকতে হবে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে, অর্থাৎ একটা সংঘের সাথে। পোশাক তৈরি হলে বিজিএমইএ, আর নিট হলে বিকিএমইএ ইত্যাদি। শেষের পয়েন্টটি হচ্ছে পারিপার্শ্বিক বিশ্বের সাথে সংযোগ। এই যে
একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ ছিল তার মোকাবেলার 4 নম্বর পয়েন্ট, পারিপার্শ্বিক বিশ্বের সাথে অর্থাৎ আমার আশেপাশের যে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, যে কন্টেম্পোরারি সিচুয়েশন, মার্কেটিং সিচুয়েশন কেমন, সেটাকেও তার সাথে যোগাযোগ রাখতে হবে। অর্থাৎ এটা বোঝাতে গেলে আমাকে তিনটি সাব পয়েন্টের মাধ্যমে বলতে হবে। একটা হচ্ছে বিশ্বব্যাপী যোগাযোগ, যেটা অনেক ক্ষেত্রেই আলোচনা হয়েছে, তারপরেও এটা স্পেসিফাই করা, গ্লোবাল কানেকশন। খ হচ্ছে নিজস্ব মূল্যবোধ ও সামাজিক দায়িত্বশীলতা, কানেকশন উইথ দ্য ভ্যালুজ অ্যান্ড দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটিস। অ্যান্ড থার্ড হচ্ছে হচ্ছে বৃহত্তর যোগাযোগ, বর্ডেনিং কানেকশন, আরও ব্যাপকভাবে বাজারজাতকরণ সংযোগ, অর্থাৎ নির্দিষ্ট কাস্টমারের বা ক্রেতাদের সান্নিধ্য ছাড়াও, তার সংযোগ ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ। প্রথমটা আলোচনা করছি বিশ্বব্যাপী যোগাযোগ। প্রায় আলোচনা হয়েছে যে আধুনিক যুগ, এখন বিশ্বায়ন চলছে, সুতরাং বিশ্বব্যাপী যোগাযোগ খুব ইম্পর্টেন্ট। গ্লোবাল কানেকশনটা এখন খুবই গুরুত্ব বহন করে। তার মানে হচ্ছে একটি সফল বিপণনকারী প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট, ইমেল, ফ্যাক্স, স্যাটেলাইট কমিউনিকেশন, টেলিফোন ইত্যাদি খুবই দরকার, এবং এটা ভৌগোলিক দূরত্বকে কমিয়ে আনছে, অর্থাৎ গ্লোবাল ভিলেজে টার্ন করছে। সুতরাং বিশ্বব্যাপী যোগাযোগটা খুব ইম্পর্টেন্ট। হচ্ছে নিজস্ব মূল্যবোধ ও সামাজিক দায়িত্বশীলতা। আলোচনা হয়েছিল কোনো একটা পয়েন্টে, অর্থাৎ আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি। আমরা লক্ষ্য করেছি যে মূল্যবোধ এবং সামাজিক দায়িত্বশীলতাও আমাদের, অর্থাৎ এই যে পরিবেশ এবং সামাজিক দায়িত্বশীলতা অনেক ক্ষেত্রে আমরা পালন করছি না। আমরা ইদানিং লক্ষ্য করছি ক্রেতা সচেতনতার কারণে যে সমস্ত প্রতিষ্ঠান পরিবেশ দূষণের সাথে জড়িত, তার উৎপাদিত পণ্য ক্রয় করা থেকে, বিপণন করা তো তার দায়িত্ব না, ক্রয় করা থেকে দূরে থাকছে। অর্থাৎ যদি ক্রেতা ওই নির্দিষ্ট প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষিত হচ্ছে, তার পণ্য ক্রয় করবে না, এরকম একটি আন্দোলনে যায়, তাহলে সেই ক্ষেত্রে বিপণনকারী প্রতিষ্ঠান, ওই পণ্যের বিপণনকারী প্রতিষ্ঠান খুব বিপদে পড়তে পারে। সুতরাং এখন এই সারা বিশ্বেই ভোক্তাবাদ এবং পরিবেশবাদ নিয়ে ব্যাপক তোড়জোড় চলছে। আর তৃতীয় যে সাব পয়েন্ট হচ্ছে বৃহত্তর যোগাযোগ, ব্রডিং। এটা আরও বেশি বিস্তার লাভ করেছে, শুধু নির্দিষ্ট ক্রেতা ছাড়াও। বর্তমান এবং প্রতিষ্ঠান, যে বিপণনকারী প্রতিষ্ঠান বর্তমানে ক্রেতা এবং বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করছে। যেমন ধরা যাক, শুধু বিজ্ঞাপনের মধ্যে, টেলিভিশনের মধ্যে, চ্যানেলের মধ্যে না থেকে তারা সরাসরি স্কুল কলেজে চলে যাচ্ছে, হাসপাতালে চলে যাচ্ছে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কৌশলও ব্যবহার, যেমন ধরা যাক, অনেক সময় আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি লিভার ব্রাদার্সের কিছু কর্মী আমাদেরকে বিনামূল্যে কিছু তাদের প্রসাধন সামগ্রী উপহার দিয়েছেন। এটা এক ধরনের বৃহত্তর যোগাযোগ। অর্থাৎ এই যোগাযোগটিও খুব ইম্পর্টেন্ট। আমরা সরাসরি প্রতিষ্ঠানে চলে যেতে পারি, যাতে করে সেখানে যে অনেক বেশি যে দর্শক শ্রোতা থাকেন, তাদেরকে তথ্যটা সামনাসামনি জানানো, এটা একটা বৃহত্তর যোগাযোগের মধ্যেই পড়ে। তো পুরাতন বাজারজাতকরণে আসলে এই উপরোক্ত বিষয়গুলোকে, যা আমরা 1 দশক 2 দশক আগেও বা বর্তমানেও আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান এগুলিকে গুরুত্ব দিচ্ছে না, যা এখন খুব গুরুত্ব সাথে বিবেচনা করা উচিত সেই সমস্ত প্রতিষ্ঠানের। এবং আশা করি আধুনিক বিশ্ব যখন তার অন্যান্য প্রতিষ্ঠান কেন সফল হলো, উন্নত বিশ্বের যে প্রতিষ্ঠানগুলোর সফলতার কারণগুলো যখন খুঁটিয়ে দেখবে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলো, তখন নিশ্চয়ই তারা এই সমাধানের দিকে যাবে, এবং ফলে এই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলাটা তাদের জন্য সহজ হবে।
এবং একটি কথা না বললে নয়, ক্রেতাদের সাথে যোগাযোগ এবং ক্রেতাদের প্রতি মনোযোগ দেওয়া এবং ক্রেতা সন্তুষ্টির প্রতি গুরুত্ব দেওয়া, এটি এখন অত্যন্ত অগ্রগামী কাজ, অগ্রাধিকারমূলক কাজ একটি বিপণনকারী প্রতিষ্ঠানের জন্য। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। পরে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।